প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। সবার শুভকামনা জানিয়ে আজকে আবার একটি এলআইসির খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি যে এলআইসিতে ম্যাচুরিটি টাকা অথবা ডেথ ক্লেমের অতিরিক্ত টাকা পাওয়া কি সুদ? যদি সুদ হয় তাহলে হারাম, নাজায়েজ। এটা মুসলিম সমাজের কাছে একটা বড় প্রতিবন্ধকতা আছে। সেই কারণে অনেকে এলআইসি এজেন্টদের ফিরিয়ে দেন। তাহলে প্রথমেই জানতে হবে সুদ কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ইন্টারেস্ট? আসলে সুদ বা ইন্টারেস্টের সংজ্ঞাটা আসলে কি? তাহলে সুদ বলতে যেটা আমরা বুঝি, সাধারণত কোনো একটা জায়গায় ইনভেস্ট করে বা কোনো একটা জায়গায় টাকা দিয়ে বিনা পরিশ্রমে নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট পরিমাণে অতিরিক্ত অর্থ পাওয়াটাকেই বলা হয় সুদ। এবার বলবো কি, এলআইসির পলিসিতে নির্দিষ্ট একটা সময় তো থাকে, কিন্তু নির্দিষ্ট পরিমাণ এটা বেশিরভাগ এলআইসির পলিসিতেই থাকে না। এই যে পলিসিগুলোতে এই নির্দিষ্ট পরিমাণ বা রেট বাঁধা থাকে না, সেগুলো এই সুদের আওতায় পড়ে না, সুতরাং সেগুলো সুদ নয়। আর যেগুলো নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ ইন্টারেস্টের যে রেট বা সুদের হার বাঁধা থাকে, সুদের আওতায় পড়ে। অর্থাৎ এলআইসিতে সুদ ছাড়া এবং সুদযুক্ত এই উভয় পলিসি কিন্তু এলআইসিতে আছে। তাহলে যে সমস্ত পলিসিগুলোতে সুদ ছাড়া বা সুদবিহীন পলিসি, সেই পলিসিগুলো কি রকম না, এই রকম যে প্রতি বছরে একটা করে টাকা জমা হতে হতে যায়, সেটা পলিসি হোল্ডারের নিজস্ব টাকা, অর্থাৎ সেটা সাম অ্যাসেট। আর পাশাপাশি প্রত্যেক বছরে একটা করে লাভ্যাংশ কম বেশি হতে হতে যায়, সেটা হচ্ছে বোনাস। এইভাবে চলতে চলতে যায় ম্যাচুরিটি টাইম পর্যন্ত। তাহলে একদিকে পলিসি হোল্ডারের নিজস্ব টাকা জমা হতে হতে যাচ্ছে, আর প্রতি বছরে সেই অনুপাতে ওই এলআইসির বোনাস অর্থাৎ লাভ্যাংশ যে বছরে যেটা হচ্ছে, সেইটা কিন্তু তার সাথে সাথে হতে হতে যাচ্ছে কম বেশি হয়ে। এবারে ম্যাচুরিটির শেষে নিজের টাকা এবং বোনাস প্রতি বছরে যেটা কম বেশি হতে হতে গেছে, সেইটা যেটা হলো একত্রে, সেটা ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যায়। কোন বছরে কত টাকা বোনাস বা লাভ্যাংশ আসবে সেটা যেহেতু নির্দিষ্ট করা নেই, সেই কারণে ম্যাচুরিটি ভ্যালুটা কত টাকা রিটার্ন হবে এই এলআইসির পলিসি বন্ডে লেখা থাকে না। লেখা থাকে কি, সাম অ্যাসেট প্লাস বোনাস, অর্থাৎ যে বোনাসটা ক্রিয়েট করবে সেইটা সেই সময়ে হিসাবে আসবে। যেমন গভর্নমেন্ট প্রজেক্টে যে সমস্ত টাকাগুলো ইনভেস্ট হয়, অর্থাৎ সরকারি যে সমস্ত সংস্থা যে ইনভেস্ট হয়, যেরকম রেল একটা লাভজনক ব্যবসা, সেই রেলেতে টাকা এলআইসিতে ইনভেস্ট আছে। এছাড়া রাস্তা, ব্রিজ, এইসব জায়গাতে সরকারিভাবে যে টাকাগুলো লাগানো হয়, সেগুলোতে প্রত্যেক বছরে কম বেশি লাভ্যাংশ পেতে থাকে। যেমন কোন বছরে কত টাকা আয় আসবে রেল থেকে, সেটা যেমন সুনির্দিষ্টভাবে বলা যায় না, ঠিক তেমনি রাস্তা থেকে রোড ট্যাক্সের উপর কত টাকা কোন বছরে কালেকশন হবে, সেটাও যেরকম বলা যায় না। আবার ব্রিজের ক্ষেত্রে টোল ট্যাক্স কোন বছরে কত টাকা আদায় হবে, সেটাও কিন্তু নির্দিষ্ট হয় না। তাহলে যে বছরে যেটা হয়, সেই বছরে সেই রকম একটা লাভ্যাংশ পলিসি হোল্ডারদেরও সেই রকম ভাবে দিতে দিতে যাওয়া হয়। যেমন এন্ডোমেন্ট প্ল্যান যেগুলো এলআইসির আছে, সমস্ত প্ল্যানগুলো এইরকম। এছাড়া মানি ব্যাক যে প্ল্যান আছে, সেই প্ল্যানটা মাঝে মাঝে কিছু অর্থ দেওয়া হয়ে থাকে, সেটাকে মানি ব্যাক বলা হয়, কিন্তু সেটা ওই পলিসি হোল্ডারের যে নিজস্ব টাকা জমা হচ্ছে সাম অ্যাসেট, সেই সাম অ্যাসেট থেকে ওই টাকাটা দেওয়া হয়ে থাকে। তাহলে ম্যাচুরিটির সময় কি হবে মানি ব্যাকের ক্ষেত্রে? ম্যাচুরিটির সময় সেই একই নিয়ম, যে বোনাসটা প্রত্যেক বছর কম বেশি হতে হতে যায়, গিয়ে ম্যাচুরিটির সময় যেটা হচ্ছে, তাহলে সাম অ্যাসেট নিজের টাকা, তার থেকে মানি ব্যাকটা বাদ গেল, যে টাকাটা থাকলো সেইটা, এবং প্রত্যেক বছরে কম বেশি যে বোনাসটা হয়েছে সেইটা যোগ করে ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যায়। অর্থাৎ মানি ব্যাক যে সমস্ত পলিসিগুলো আছে, সেই পলিসিগুলোও কিন্তু সবই সুদবিহীন। এছাড়াও বলবো যে সমস্ত শেয়ার মার্কেটে পলিসিগুলো খাটে, ইউলিপ পলিসি, যেটাকে বলা হয় এলআইসির ইউনিট লিঙ্ক প্ল্যান,
এই প্ল্যানগুলো যেরকম আছে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে নিবেশ প্লাস, ইন্ডেক্স প্লাস। এই প্লাস জাতীয় যে সমস্ত পলিসিগুলো রয়েছে সেগুলো সব শেয়ার মার্কেটে খাটে। নিফটি 50, নিফটি 100 এই সমস্ত কোম্পানিগুলোতে যে টাকাগুলো খাটে সেটা সুনির্দিষ্ট করে কিন্তু বোনাস বা রেট বাঁধা নেই। যেরকম বাজার হবে ওঠানামা করে সেই রকম তার লাভ্যাংশ পাওয়া যেতে পারে। সেই কারণে ম্যাচুরিটির সময় কত টাকা পাওয়া যাবে সেটা বন্ডে কিন্তু লেখা থাকে না, সেটা ন্যাপ ভ্যালু যেটা হবে সেটাই, অর্থাৎ এটাও কিন্তু সুদবিহীন। তাহলে এন্ডোমেন্ট প্ল্যানের সমস্ত পলিসিগুলো, মানি ব্যাক প্ল্যান যতগুলো আছে সেই পলিসিগুলো এবং ইউলিপ পলিসি, ইউনিট লিঙ্ক প্ল্যান যেগুলো শেয়ার মার্কেটে খাটে সেই পলিসিগুলো সুদবিহীন। সুতরাং মুসলিম সমাজের মানুষরা এই সমস্ত পলিসিগুলো করতেই পারে। আর যে সমস্ত পলিসিগুলো নির্দিষ্ট করে রিটার্ন দেওয়া হয়ে থাকে, রেট বাঁধা থাকে, এছাড়াও গ্যারান্টেড এডিশন 100% গ্যারান্টেড এডিশন দেওয়া হয়ে থাকে, অর্থাৎ নন পার্টিসিপেটিং। এলআইসির লাভ হোক বা লস হোক পলিসি হোল্ডারের কোনো যায় আসে না। এই রকম ধরনের যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলো হচ্ছে সুদযুক্ত, অর্থাৎ সুনির্দিষ্ট করা আছে, সেটা পলিসি বন্ডে লেখাই থাকবে যে এত বছরে এইরকম সময় এত টাকা তিনি পাবেন। তাহলে সেগুলো কিন্তু একদম সরাসরি সুদের আওতায় পড়ছে। এই সমস্ত পলিসিগুলো মুসলিম সমাজের মানুষেরা বর্জন করতে পারেন। তাহলে এলআইসিতে সুদযুক্ত এবং সুদবিহীন উভয় পলিসিই কিন্তু থাকে। সুতরাং দেখে নিতে হবে যে কোন পলিসিগুলো কিরকম, সেই অনুযায়ী পড়ায় যেতেই পারে। এবারে এটা তো বললাম যে ইনভেস্ট করে কত দিয়ে কত টাকা পাওয়া যাচ্ছে সেই রকম একটা হিসেব, কিন্তু এছাড়াও অতিরিক্ত একটা বেনিফিট এলআইসিতে থাকে, সেটা হচ্ছে বীমা বা ইন্স্যুরেন্স। এবার বলবো এই বীমাটা কি। দুর্ঘটনাজনিত কারণে অক্ষম বা মৃত্যুতে অথবা সাধারণ মৃত্যু, অসুখ বিসুখেও যদি হয়ে থাকে তাহলে এই বীমা অর্থাৎ অতিরিক্ত অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে। এই অতিরিক্ত অ্যামাউন্টটা নেওয়া যাবে কি না, এটা হারাম না হালাল, জায়েজ না না জায়েজ, এই বিষয়টা কিন্তু প্রতিবন্ধকতা আছে। 5-7 জনের যদি একটা পরিবারের সদস্য হয়, একজনই যদি রোজগারে হয় আর সেই ব্যক্তিটার যদি বাই চান্স অকাল মৃত্যু হয়ে যায় বা দুর্ঘটনাজনিত কারণে অক্ষম হয়ে বাড়িতে পড়ে থাকে, ইনকামটা সম্পূর্ণ ব্রেক করে যায়, তাহলে সেই পরিবারটা কি হবে? অক্ষম অবস্থায় আত্মীয় স্বজনরা কয়েকদিন হরলিক্স আর ফল নিয়ে আহাবাছা করবে, গায়ে মাথায় হাত বুলাবে আর চলে যাবে। আর যদি মৃত্যু হয় তাহলে তার কোনো পাত্তাই পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে, তাই তখন সেই পরিবারটা একেবারে প্রায় ভিখারিতে পরিণত হয়। এই এমত অবস্থায় তখন যদি একজনের 10 লাখ টাকার একটা বীমা থাকে আর চলতে চলতে হয়তো 50,000, 1 লাখ কি 1.5 লাখ এরকম জমা হয়েছে, যাই জমা হোক না কেন, যদি এরকম অক্ষম হয়ে যায়, অ্যাক্সিডেন্টাল বা মৃত্যু হয়ে যায়, তাহলে যত টাকা সাম অ্যাসোর্ড থাকে তার ডাবল টাকা কিন্তু পাওয়া যায়। যদি 10 লাখ থাকে তাহলে 20 লাখ, যদি 5 লাখ থাকে তার ডাবল হচ্ছে 10 লক্ষ টাকা পাওয়া যায়। এই যে অতিরিক্ত টাকাটা, এই সময়ে কিন্তু আত্মীয় স্বজনদের একটু হেল্প করার নিয়ম, বিশেষ করে মুসলিম সমাজের ক্ষেত্রে আত্মীয় স্বজনদের কিন্তু এটা দেখার নিয়ম এবং অন্যান্যদের ক্ষেত্রেও মানবিকতার খাতিরে দেখার নিয়ম। ওই পরিবারে কোনো সদস্য যতক্ষণ না রোজগারের মতো তৈরি হচ্ছে বাচ্চারা, ততক্ষণ পর্যন্ত সেই পরিবারটাকে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করার একটা কিন্তু মানবিকতার দিক থাকেই, কিন্তু সব মানুষরা সেটা করে উঠতে পারে না। সেই কারণে এলআইসি সেই সময় এই ক্লেমটা দিয়ে থাকে, ফলে পরিবারটা অন্তত খেয়ে বাঁচে। এই অতিরিক্ত বীমার পয়সাটা এলআইসির 33 কোটি পলিসি হোল্ডারে বিশাল বড় এলআইসির পরিবার থেকে এটা অ্যারেঞ্জ করা হয় ফান্ড থেকে। যদি এলআইসি কখনো ফেল করে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা দিতে বাধ্য থাকে। এটা সেকশন 37 এলআইসির আইনে আছে। কাউকে মেরে বা কাঁদিয়ে এই পয়সাটা কিন্তু দেওয়া হয় না, যার ফলে এই যেখানে আত্মীয়রা দেখলো না সেখানে কিন্তু এলআইসি দেখলো। এখানে কাউকে মেরে বা কাঁদিয়ে দেওয়া হয় না, যেটা নেওয়া যাবে না। তাই যেখানে আত্মীয় স্বজনদের দেখার নিয়ম ছিল, আত্মীয়রা যেখানে দেখলো না সেখানে কিন্তু এলআইসি দেখলো এই করুণ দুর্দশার টাইমে।
তাই এই দর্শকবৃন্দের কাছে বলা, আমার এই সীমিত জ্ঞানের মধ্য থেকে যতটুকু আমি উপস্থাপন করতে পেরেছি, আজকের এই ভিডিওর গুরুত্ব ও তাৎপর্য বুঝে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা আশা করি এটা বুঝবেন। সেই সাথে এলআইসি করে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, তাহলে প্রচুর মানুষের এই ভিডিও থেকে কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।